আজ যে রোগটা নিয়ে আমরা পড়বো সেটা হচ্ছে অ্যাসকারিয়াসিস। অ্যাকচুয়ালি অ্যাসকারিয়াসিস এই যে রোগটা, এটা হলো এক ধরনের গোল কৃমি বা রাউন্ড ওয়ার্ম, যেটা আমাদের বডির অ্যাকচুয়ালি একটা প্যারাসাইট হিসেবে থাকছে এবং এটা আমাদের দেহের অ্যাকচুয়ালি ডাইজেস্টিভ ট্র্যাক্টের মধ্যেতে এটা রোগ তৈরি করে। তো এই প্যাথোজেনটা কি বা এই প্যারাসাইটটা কি বলি যেটা আমরা, সেটা হচ্ছে অ্যাসকারিস লুম্বিকয়েডিস। তো এই অ্যাসকারিস দিয়ে যখন আমাদের দেহ ইনফেক্টেড হয়, অ্যাসকারিস বলে এই যে গোলকৃমি বা রাউন্ড ওয়ার্মটা দিয়ে যখন আমরা ইনফেক্টেড হই, তখন সেই ডিজিজটাকেই বলা হয় অ্যাসকেরিয়াসিস। অ্যাকচুয়ালি দেখো, যে অ্যাসকারিস এই যে ডিজিজটা, এটা অ্যাকচুয়ালি এদের ইনকিউবেশন পিরিয়ড যেটা হয়, মানে প্যাথোজেনের ইনফেকশন থেকে শুরু করে আমাদের যে সিমটমস যেগুলো প্রকাশ পাচ্ছে তার মাঝে যে টাইম পিরিয়ডটা, সেটা 10 থেকে 14 দিনের মধ্যে হয়। এবং অ্যাসকারিস লুম্বিকয়েডিস বলে এই রাউন্ড ওয়ার্ম, এই গোল কৃমিটার কারণে এটা হয়। এদের মেলের তুলনায় ফিমেলদের আকৃতি যেটা, সেটা হচ্ছে একটু বড় হয় এবং এদের সেক্সুয়াল ডাইমরফিজম দেখা যায়, অর্থাৎ এদের মেল এবং ফিমেল এরা কিন্তু পরস্পর আলাদা হয় এবং এরা রাউন্ড ওয়ার্ম, বডিটা রাউন্ড শেপ হয় আর দেহের দুটো প্রান্ত কিন্তু শার্প, ছুচালো প্রকৃতির সেখানেতে হয়ে থাকে। এবার মেল আর ফিমেলের ক্ষেত্রে যেটা দেখা যায় যে মেলেদের বডির শেষেতে একটা কাঁটার মতো বা স্পিকিউলের মতো একটা স্ট্রাকচার থাকে, যেটাকে বলা হয় পিনাল সিটা। তো এই পিনাল সিটা দেখেই কিন্তু মেল আর ফিমেল ইন্ডিভিজুয়ালকে অ্যাকচুয়ালি পার্থক্য করা হয় এবং পিনাল সিটাই যেটা, সেটা মেলেদের অ্যাকচুয়ালি কপুলেটারি অর্গ্যান হিসেবে কাজ করে। অর্থাৎ এর মাধ্যমে স্পার্ম যেগুলো, সেগুলো কিন্তু মানে ফিমেল যে অ্যাসকারিস রয়েছে তার দেহেতে সেই স্পার্মগুলোকে ট্রান্সফার করে। তো এই পিনাল সিটা, এই স্ট্রাকচারটা দেখেই কিন্তু দুজনকার মধ্যে ডিফারেন্সিয়েট করা যায়। আর অবশ্যই ফিমেলদের আকার অনেক বড় হয়, কারণ এরা যেহেতু ডিম পারে, এদের দেহের মধ্যে অনেক বেশি প্রোটিন থাকার দরকার লাগে। আর মেলেদের কম্পারেটিভলি সেখানেতে কিন্তু কম, তাদের বডির অ্যাকচুয়ালি লেন্থটা হয়। অন্যদিকে সিমটমস, যেহেতু এটা মেনলি দেখো ডাইজেস্টিভ ট্র্যাক্টেতে এফেক্ট করছে, পেটেতে এফেক্ট করে, তো সেই জন্য দেখা যায় যে ডায়রিয়া, ভমিটিং এবং ফিভার, জ্বর, এগুলো খুব কমন সিমটমস অ্যাসকারিয়াসিসের। এটা ছাড়াও যেটা দেখা যায় যে অ্যাসকারিস যদি খুব বেশি দেহের মধ্যে বেড়ে যায়, তখন এটা অনেক সময় ডাইজেস্টিভ ট্র্যাক্ট থেকে ঢুকে চলে যায় লাংসে, এবং লাংসে চলে যাওয়ার জন্য তখন প্রচণ্ড কাশি হয় এবং সেটাকে অ্যাকচুয়ালি বলা হয় লোয়েফার সিনড্রোম, যে প্রচুর কাশি হয় এবং কাশতে কাশতে অনেক সময় রক্ত উঠে চলে আসে। আর এটা ছাড়াও দেখা যায় অনেক সময় এটা বাইল ডাক্টে গিয়ে অ্যাকচুয়ালি প্রচুর পরিমাণে অ্যাসকারিস অ্যাকচুয়ালি বাইল ডাক্টে গিয়ে ক্লট করে যায়, মানে ওখানেতে গিয়ে ক্লাম্প হয়ে সেখানে জমাট বেঁধে যায় এবং তার জন্য দেখা যায় অবস্ট্রাকটিভ জন্ডিস যেটাকে বলা হয়, যে পিত্তাশয় বা গল ব্লাডার থেকে বাইল জুস যেটা, সেটা বেরোতে পারে না, আটকে যায় এবং তার জন্য সেটা আস্তে আস্তে ব্লাডে মিশতে থাকে এবং গোটা দেহের মধ্যে ছড়িয়ে পড়ে, যার জন্য সেই সময় কিন্তু একটা জন্ডিসের মতো সিমটমস অনেক সময় মানুষের মধ্যে দেখতে পাওয়া যায়। এবং অনেক সময় দেখা যায় যে অনেক এই কৃমি অ্যাকচুয়ালি যখন খুব বেশি বেড়ে যায়, অনেক অ্যাসকারিস একসাথে যোগ হয়ে গোল বলের মতো স্ট্রাকচার তৈরি করে ডাইজেস্টিভ ট্র্যাক্টে থেকে যায় এবং ছোটদের অনেক সময় দেখা যায় যে মুখ দিয়ে এই অ্যাসকারিস যেগুলো রয়েছে সেগুলো বেরিয়ে আসে এবং এদের আকারটা যথেষ্ট বড় এবং খালি চোখে দেখা যায় এদের। এবং সেই সময় যখনই অ্যাসকারিসের ইনফেকশন হয়, ব্লাডের মধ্যে দেখা যায় যে ডাব্লিউবিসির পরিমাণ খুব বেশি বেড়ে যায়, বিশেষ করে সেই ইওসিনোফিলের পার্সেন্টেজ খুব বেড়ে যায়। তো সেই অবস্থাটাকে, যে ডাব্লিউবিসির পরিমাণ বেড়ে যাওয়াটাকে বলা হয় লিউকোসাইটোসিস এবং ইওসিনোফিলের পরিমাণ বেড়ে যাওয়াটাকে বলা হয় ইওসিনোফিলিয়া। তো এই সিমটমসগুলো অ্যাকচুয়ালি অ্যাসকারিয়াসিস যারা পেশেন্ট হয় তাদের মধ্যে খুব কমন। এবার আমরা আসছি যে এই ডিজিজটা কিভাবে একজন মানুষ থেকে একজন মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে। অ্যাকচুয়ালি ম্যাচিওর মেল আর ফিমেল যে অ্যাসকারিস রয়েছে, তারা যে কোনো একজন মানুষের, মানে যে মানুষের দেহেতে ইনফেক্ট করেছে তার স্মল ইন্টেস্টাইনের মধ্যে এরা থাকে এবং এখানেই তারা কিন্তু কপুলেট করে মানে হচ্ছে এখানেই এরা কিন্তু ফার্টিলাইজেশন প্রসেসটাকে কমপ্লিট করে। এবার দেখা যায় যে যখন এদের ফার্টিলাইজেশন হয়ে যায়, এবার ফিমেল যে অ্যাসকারিস রয়েছে তাদের মানে ইউটেরাসের মধ্যেতে ডিম্বাণু তৈরি হয় এবং সেই যে ডিম্বাণু যেগুলো তাদের ইউটেরাসের মধ্যেতে অ্যাকচুয়ালি তৈরি হলো, সেইগুলো দেখা যায় যে আস্তে আস্তে তাদের দেহ থেকে বেরোতে শুরু করে এবং যখনই সেগুলো বেরোতে শুরু করে, দেখা যায় যে প্রায় প্রত্যেক দিন অ্যাকচুয়ালি ফিমেল অ্যাসকারিস
প্রায় 2 লক্ষ ডিম তারা কিন্তু পারে, মানে অ্যাভারেজ এরা 2 লক্ষ ডিম পারে। এবং ডিম যেগুলো হয় তার দৈর্ঘ্য প্রস্থ মোটামুটি, যেটা এখানে একটা হিসেব অ্যাপ্রক্স দেওয়া হয়েছে, 60/45 মিউ। এবার এই ডিম যেগুলো এরা তৈরি করছে, ডিমের বাইরেতে একটা পাতলা আস্তরণ থাকে, সেখানেতে এগ সেল, এবং তার ভেতরে একটা ভাইটালাইন পর্দা বলে একটা পাতলা পর্দা থাকে। যেরকম নর্মাল ডিমের ক্ষেত্র, পাখির ডিমের ক্ষেত্রেও দেখি বাইরে একটা খোসা থাকে আর ভেতরেতে একটা পাতলা মেমব্রেন থাকে, এদের ক্ষেত্রেও ঠিক কিন্তু ওই একই রকমের স্ট্রাকচার আমরা দেখতে পাই। এবার এই ডিমগুলো মিশে অ্যাকচুয়ালি আনডাইজেস্টেড ফুড পার্টিকেলের সাথে এগুলো সমস্ত বেরিয়ে চলে আসে, সেটা হচ্ছে বডির বাইরে। ইনফেক্টেড পারসন যখন মল ত্যাগ করছে কোথাও বাইরের কোনো জায়গাতে, তখন সেটা বেরিয়ে চলে আসে। এবার ন্যাচারালি ময়েস্ট সয়েলের মধ্যেতে ওই ডিম যেগুলো, সেগুলো কিন্তু অনেক দিন সার্ভাইভ করে। এবং র্যাবডিটিফর্ম লার্ভা, মানে ওই ডিমের ভেতরেতেই দেখা যায় আস্তে আস্তে সেখানে এমব্রিও যেটা, সেটা কিন্তু একটা লার্ভা ফর্ম করে, যেটার নাম হচ্ছে র্যাবডিটিফর্ম লার্ভা। সে কিন্তু ওই এগ সেলটার ভেতরেই যা কিছু ডেভেলপ হয়। এবার দেহের বাইরেতে এসে যখন 20 থেকে 30 ডিগ্রির মতো সেন্টিগ্রেড টেম্পারেচার সে পায়, সেইটা কিন্তু ওর গ্রোথের জন্য খুব ফেভারেবল। এবং দেখা যায় যে মোটামুটি ডিমটা বডির থেকে বাইরে বেরোনোর পর ওটা 20 থেকে 30 ডিগ্রি সেন্টিগ্রেড মতো একটা টেম্পারেচারেতে আসে বাইরের এনভায়রনমেন্ট, এবং এটাই ওদের জন্য ফেভারেবল। এবং 10 থেকে 15 দিনের মধ্যে ওখান থেকে র্যাবডিটিফর্ম লার্ভা যেটা, সেটা তৈরি হয়। এবার ব্যাপারটা হচ্ছে যে হিউম্যান বডি টেম্পারেচার যেহেতু এর থেকে বেশি হয়, সেই জন্য ডিমটা কিন্তু মানুষের দেহের ভেতরে থাকলে কখনোই এখানে র্যাবডিটিফর্ম লার্ভাটা ডেভেলপ করতে পারবে না। সেই কারণেই এদের কিন্তু ডিমটা দেহের বাইরে আসতে হয়। এবং মোটামুটি 1 সপ্তাহ পর দেখা যায় যে এদের ওই ডিমের ভেতরেই, খোলকের ভেতরেতেই এদের আবার মোল্টিং হয়, খোলস ত্যাগ হয়, এবং এরা সেকেন্ড স্টেজ অ্যাকচুয়ালি র্যাবডিটিফর্ম লার্ভাতে এরা কিন্তু যায়। এবং এই মানে সেকেন্ড স্টেজ র্যাবডিটিফর্ম যে লার্ভা, সেটা কিন্তু বাইরেতে, মানে মানুষের দেহের বাইরেতে ওই সেকেন্ড স্টেজ অবস্থাতেই তারা 6 বছর অবধি থেকে যেতে পারে এবং মাটির মধ্যে মিশে। মানে যতদিন না সেকেন্ড আবার কোনো পার্সনের দেহেতে ঢুকছে, ততদিন অবধি এই স্টেজেতেই ওরা থেকে যেতে পারে। তো এইভাবেই দেখো একজন ইনফেক্টেড মানুষের দেহ থেকে এই র্যাবডিটিফর্ম লার্ভা যেটা, সেটা বাইরে বেরিয়ে চলে এসে কোনো একটা জায়গাতে মাটির মধ্যে মিশে থেকে গেল। এবার কিভাবে এটা ইনফেকশন করছে সেকেন্ড মানুষকে, সেটা হচ্ছে অনেক সময় দেখা যায় যে আমরা কাঁচা শাকসবজি ভালো করে না ধুই খাই। এবার কাঁচা শাকসবজি যে খাবারের মধ্যে ব্যবহার করা হয়, যেমন বার্গার বা অন্য খাবারে ব্যবহার করা হয়, বা আমরাও যে খাবারগুলো খাই সেখানে অনেক সময় স্যালাড আমরা খাই, তো সেখানকার মধ্যে যদি ভালো করে জিনিসগুলোকে ধোয়া না হয়, তাহলে অনেক সময় ওই র্যাবডিটিফর্ম লার্ভা, মানে যেগুলোর যে ডিমগুলোর মধ্যে আছে, সেই ডিমগুলো খুব হালকা হয়। এগুলো অনেক সময় খাবার দিই অ্যাকচুয়ালি ম্যাক্সিমাম ক্ষেত্রেই চলে আসে আমাদের ডাইজেস্টিভ ট্র্যাক্টের মধ্যে, কারণ আমরা হয়তো ভালো করে খাবারগুলোকে ধুচ্ছি না, বা এই ডিমগুলো খুব হালকা হয় বলে অনেক সময় হাওয়াতে উড়েও ধুলোর সঙ্গে মিশে আমাদের রেসপিরেটরি ট্র্যাক্ট দিয়েও এটা কিন্তু ঢুকে যেতে পারে। তো নর্মাল যে পাথওয়েতে ঢোকে সেটা হচ্ছে খাবার দিয়ে। কাঁচা শাকসবজি আমরা যদি ভালো করে ধুয়ে বা গরম জলেতে ভালো করে ধুয়ে যদি না খাই, তাহলে দেখা যায় সেই ডিমগুলো, যেগুলো সেকেন্ড স্টেজ র্যাবডিটিফর্ম লার্ভা আছে, এবং র্যাবডিটিফর্ম লার্ভাটাই হচ্ছে মানুষের ইনফেক্টেড স্টেজ, তো সেই সেকেন্ড অ্যাকচুয়ালি স্টেজ র্যাবডিটিফর্ম লার্ভাটা আমাদের দেহেতে ঢোকে। এবার ঢোকার পরই ওটা আস্তে আস্তে ডাইজেস্টিভ ট্র্যাক্টের মধ্যে নামে এবং স্মল ইন্টেস্টাইনেতে ওটা যায়। এবার স্মল ইন্টেস্টাইনে অ্যালকালাইন এনভায়রনমেন্টে ওর উপরকার যে খোলক, সেই খোলকটা নষ্ট হয়ে যায়, এবং র্যাবডিটিফর্ম লার্ভাটা অ্যাকচুয়ালি ডুওডিনাম যেটাকে বলা হয়, স্মল ইন্টেস্টাইনের প্রথম পার্ট, তো সেইখানে তো ওরা রিলিজ হয়, এবং ওখান থেকে হেপাটিক পোর্টাল ভেন, ডুওডিনাম থেকে ওটা ঢুকে যায় ব্লাড সার্কুলেশনে, এবং হেপাটিক পোর্টাল ভেনের মাধ্যমে ওটা সোজা চলে যায় লিভারে, যকৃতে। এবার লিভারেতে গিয়ে ও কিছুটা গ্রো করে, তারপর দেখা যায় যে আস্তে আস্তে লিভার থেকে কিছুদিনের মধ্যেই আস্তে আস্তে ওটা ব্লাড সার্কুলেশনে মিশে ডাইরেক্টলি লিভার থেকে চলে যায়, যেটা হেপাটিক ভেনের মাধ্যমে, সেটা একদম হার্টে, এবং হার্টেতে গিয়েও সে কিন্তু 3-4 দিনের মতো সেখানে স্টে করে। তারপর হার্ট যখন পাম্প করে ব্লাডকে অক্সিজেন নিতে পাঠায় লাংসে, তখন সেই ক্ষেত্রে যে অ্যাকচুয়ালি সেক্ষেত্রেও দেখা যায় যে তোমার যেহেতু লাংসেতে হার্ট পাম্প করে পাঠাচ্ছে,
তো মানে ডিঅক্সিজেনেটেড ব্লাডটাকে যখন পাঠায় তখন দেখবে আমরা জানি যে অ্যাকচুয়ালি লাংসে যখন যাচ্ছে তখন সেখানে কিন্তু মানে আর্টারির মাধ্যমে, মানে যেটা হার্ট থেকে লাংসেতে যে আর্টারিটা নিয়ে যায়, তো সেই আর্টারির মাধ্যমেই কিন্তু ওই যে মানে সেকেন্ড স্টেজ যে লার্ভাটার, যেটা র্যাবডিটিফর্ম লার্ভা, ও কিন্তু ওই সার্কুলেশনই পালমোনারি আর্টারির মধ্যে দিয়ে ও কিন্তু সোজা চলে যায় লাংসে, এবং লাংসে গিয়ে সে কিন্তু 10 থেকে 14 দিনের মতো এখানে স্টে করে, এবং সেই সময় কিন্তু লাংসের ওয়ালের যেহেতু ও গিয়ে ওখানে আছে এবং সেখানে গ্রো করছে, তো সেই জন্যই সেই সময় কিন্তু প্রচণ্ড কাশি হয়, এবং কাশতে কাশতে অনেক সময় দেখা যায় রক্ত উঠে চলে আসে, এবং একটু আগেই বললাম এটাকেই বলা হয় লোয়ে ফ্লার সিনড্রোম। এবার লাংসেতে গিয়ে যখন থাকে তখন দেখা যায় লাংসে থাকার মোটামুটি 6 ডে, মানে 6 ডেতে, যে ষষ্ঠ দিনেতে এ যেটা করে সেটা হচ্ছে আবার একবার মোল্টিং করে, খোলস ত্যাগ করে দিয়ে সেকেন্ড স্টেজ থেকে থার্ড স্টেজ ল্যাবডিটিফর্ম লার্ভায় কনভার্টেড হয়, এবং তারপর মোটামুটি আরও 10 দিন বাদে ওটা দেখা যায় আবার ওখানে লাংসে থাকা অবস্থাতেই আবার মোল্টিং করে, এবং সে ফোর্থ স্টেজ অ্যাকচুয়ালি র্যাবডিটিফর্ম লার্ভায় ও কনভার্ট হয়। এরপর যেটা করে সেটা হচ্ছে ও ছিল লাংসের থেকে সে অ্যাকচুয়ালি যে উইন্ড পাইপ যেটাকে আমরা বলি, শ্বাসনালী যেটাকে বলি ট্রাকিয়া, লাংস থেকে সেই ট্রাকিয়া দিয়ে এটা উঠে চলে আসে, এবং তারপর একদম পুরোপুরি চলে আসে ডাইজেস্টিভ ট্র্যাক্টের ফ্যারিংস যেটাকে বলা হয় গলবিল। তারপর সেখানে দেখা যায় যে ইসোফেগাস হয়ে এটা আবার মানে লাংস থেকে উঠে এসে ডাইজেস্টিভ ট্র্যাক্ট দিয়ে আস্তে আস্তে নেমে যায়, এবং যখন এসে এই গলার কাছ দিয়ে এটা অ্যাকচুয়ালি ডাইজেস্টিভ ট্র্যাক্ট বা পরিপাক নালীর ইসোফেগাস মানে হচ্ছে গ্রাস নালী দিয়ে ওটা ধীরে ধীরে নামতে থাকে, তখন অনেক সময় কাশি হলে যেহেতু এখানে লার্ভাগুলো গলার কাছে চলে আসে, জোর কাশি হলে অনেক সময় মুখ দিয়েও লার্ভাগুলো বেরিয়ে চলে আসে। এইটাই অনেক সময় দেখা যায় যে অনেক শিশুর ক্ষেত্রে যে কাশি হওয়ার সময় অ্যাকচুয়ালি লার্ভাগুলো মুখ দিয়ে বেরিয়ে চলে আসে। কিন্তু এখানে একটা মারাত্মক জিনিস যে অনেক সময় এরা কিন্তু ব্রেনেও ইনফেক্ট করতে পারে। যখন এই গলার কাছেতে ফ্যারিংসে এসে এরা যখন রেসপিরেটরি ট্র্যাক্ট থেকে ডাইজেস্টিভ ট্র্যাক্টের মধ্যে ঢুকতে যাচ্ছে, তখন অনেক সময় ব্লাড সার্কুলেশনের থ্রু দিয়ে এটা গিয়ে ব্রেনের মধ্যেতেও তার মানে তারা গিয়ে গ্রো করতে পারে, এবং সেক্ষেত্রে নার্ভাস সিস্টেম ফেলিওর হয় এবং মানুষ মারাও যেতে পারে। তো সেই জন্য অ্যাসকারিসের যে ইনফেকশন সেটা খুবই বাজে ইনফেকশন, এবং মানুষ এক্ষেত্রে মারাও যেতে পারে খুব বেশি বেড়ে গেলে। তো অ্যাসকারিস এরপর দেখো ডাইজেস্টিভ ট্র্যাক্টেতে নেমে যায়, নেমে গিয়ে ডুওডিনামের মধ্যেতে থাকে, এবং ডুওডিনামের মধ্যে মোটামুটি 25 থেকে 29তম দিনের মাথায় অ্যাকচুয়ালি ডুওডিনামে থাকার সেখানেতে অ্যাকচুয়ালি ফাইনাল মোল্টিং করে, মানে ফোর্থ ইনস্টার যে লার্ভা যেটা ছিল, মানে ফোর্থ ল্যাবডিটিফর্ম লার্ভা যেটাকে বলি, সেটা ফাইনালি ডিওডিনামের মধ্যেতে এই 25 থেকে 29 দিনের মধ্যে মোল্টিং করে, এবং সে ম্যাচিওর স্টেজে কনভার্ট হয়, এবং সেই ম্যাচিওর স্টেজ ডিওডিনামে থাকে। এরপর আবার মেল ফিমেল এরা অ্যাকচুয়ালি দেখো কপিউলেট করছে, এরা ফার্টিলাইজড করছে, এবং তারপর এখানে আবার ডিম পাচ্ছে, সেই ডিম আবার ডাইজেস্টিভ ট্র্যাক্ট থেকে বেরোচ্ছে, আবার সেকেন্ড কোনো অ্যাকচুয়ালি পার্সনের মধ্যে সেটা ইনফেক্ট করছে। এইভাবেই কিন্তু ইনফেকশন যেটা সেটা ছড়াতে থাকে একজনার থেকে একজনাকার মধ্যে। এবার প্রোফাইল্যাক্সিস অফ ডিজিজ মানে এই রোগটাকে আমরা আটকাবো কি করে? আটকানোর সোজা সিম্পল উপায় হচ্ছে কাঁচা শাকসবজি খাওয়া, যেটা সেটাকে বন্ধ করতে হবে, বা যে কোনো জায়গায় পুকুর বা নদীর জল সেটাকে ডাইরেক্টলি খাওয়া বন্ধ করতে হবে, কারণ এটা একটা ওয়াটার বর্ন ডিজিজ, জল থেকে এই রোগটার কিন্তু সূচনা। সেই জন্য প্রথম হচ্ছে পার্সোনাল প্রিকশন নিতে হবে। প্রথম হচ্ছে যে প্রত্যেকটা মানুষকে অ্যাকচুয়ালি বাথরুম ব্যবহার করতে হবে, যাতে কোনো মানুষ যদি অ্যাসকারিসিসে ইনফেক্টেড হয় তার দেহ থেকে যখন অ্যাকচুয়ালি আনডাইজেস্টেড ফুড পার্টিকেল বেরোচ্ছে বা ওয়েস্ট মেটেরিয়াল বেরোচ্ছে, তার সাথে যে ডিমগুলো আছে সেইটা যাতে কখনো মাঠের মধ্যেতে চাষের জমির কাছাকাছিতে গিয়ে সেটা যাতে না ছড়ায়। তো সেই জন্যই প্রত্যেকের বাড়িতে বাথরুম তৈরি করার কথা গভর্নমেন্ট এত করে বলে, কারণ অ্যাকচুয়ালি এই রোগগুলো বিশেষ করে দেখা যায় যে দেশগুলো অতটা উন্নত নয় সেই দেশগুলোতেই বেশি ছড়ায়। তো সেই জন্য বাথরুম ব্যবহার করলে সেখানে দেখো নিচেতে অ্যাকচুয়ালি সেপটিক ট্যাঙ্ক থাকে, সেখানে গিয়ে ওয়েস্ট মেটেরিয়াল পড়ছে, সেখান থেকেই কোনোভাবেই কিন্তু বাইরের পরিবেশেতে জল বা শাকসবজির মধ্যে এই সমস্ত ডিমগুলো যাওয়ার কোনো সম্ভাবনা থাকে না। কিন্তু এখন অবধি আমাদের দেশেতে দেখা যায় অনেক জায়গাতেই বাথরুম তৈরি হয়নি, বা যেখান জায়গাগুলোতে তৈরি হয়েছে তবুও মানুষজন সেখানে ব্যবহার করে না, তার জন্য এই রোগগুলো কিন্তু ছড়ায়। তো সেই জন্য প্রথম হচ্ছে বাথরুম সিস্টেম, যেটা এই ব্যাপারটা নিয়ে অনেক বেশি আমাদের সচেতন হতে হবে।
প্লাস হচ্ছে স্যানিটাইজেশন সিস্টেম, মানে বাথরুম থেকে যে ড্রেন বেরোচ্ছে বা কিছু, সেগুলোও সব কিছু ঠিকঠাক ঢাকা থাকার ব্যবস্থা করতে হবে, নাহলে সেখান থেকেও ডিম ছড়াতে পারে। এবং এটা ছাড়াও যখন আমরা জল নর্মালি খাচ্ছি, যে এখানকার পরিবেশ একটু পলিউটেড, সেই জায়গাতে যদি কোনো সময় জল খাই, তাহলে আমাদের উচিত হচ্ছে বয়েলড ওয়াটার খাওয়া, বা ভেজিটেবলস যেগুলোকে খাচ্ছি ভালো করে রানিং ওয়াটারে ধুয়ে নেওয়া বা অল্প গরম জলের মধ্যেতে ধুয়ে নেওয়া। তাতে দেখা যায় যে ডিম যেগুলো থাকে সেগুলো নষ্ট হয়ে যায়। অন্যদিকে যদি এটাকে ডায়াগনোসিস, যখন কোনো মানুষ অ্যাকচুয়ালি দেখা যাচ্ছে যে মনে হচ্ছে ওর এটা এই রোগটায় সংক্রামিত সে হতে পারে, তখন যেটা করা হয় সেটা হচ্ছে স্টুল কালচার টেস্ট করা হয়, মল পরীক্ষা করা হয়। এটা ছাড়াও দেখা যায় যে অ্যাসকারিস খুব বেশি বেড়ে গেলে তখন ইউএসজি বা এক্স রে করলেও কিন্তু সেক্ষেত্রে ধরা পড়ে যে তার কিন্তু অ্যাসকারিসিসের ইনফেকশন হয়েছে। আর ট্রিটমেন্ট যদি বলা হয়, যে কিছু ওষুধ আছে যে ওষুধগুলো দিয়ে অ্যাকচুয়ালি এই সমস্ত হেলমিট, মানে যে কৃমি ঘটিত যে রোগগুলো সেগুলোকে আটকানো হয়। যেমন এখানে কিছু নাম দেখো দেয়া হয়েছে, হেটেরাসান বা টেট্রাজোন, বা দেখা যায় যে আরও কিছু এখানে দেখো রয়েছে যে যে ওষুধ এখানেতে আমরা অ্যাকচুয়ালি অ্যাসকারিয়াসিসের জন্য সেখানেতে ব্যবহার করতে পারি। যেমন এখানে আর একটা দিয়েছে ডাইথিয়াজেনিন। তো এই ওষুধগুলো কি আমরা কিন্তু ব্যবহার করতে পারি, এগুলো সবই কিন্তু অ্যাকচুয়ালি অ্যান্টি হেলমিন্থ ড্রাগ, মানে হেলমিন্থ যে গ্রুপটা কৃমির এগেনস্টে এটাকে ব্যবহার করা যেতে পারে, এবং এটাকে ব্যবহার করলে অনেকটাই কিন্তু সেখানে সুরাহা পাওয়া যেতে পারে। তাহলে এইগুলো যেমন রয়েছে দেখো, পরের সেকেন্ড আরেকটা ডিজিজ নিয়ে আমরা পড়ছি। আগের যে ডিজিজটা ছিল দেখো, সেই ডিজিজটা হচ্ছে পুরোপুরি একটা রাউন্ড ওয়ার্ম দিয়ে ইনফেক্টেড হওয়া একটা রোগ, এবং এটা পেটের রোগ। অন্যদিকে সেকেন্ড যে রোগটা আমরা পড়ছি সেটা হচ্ছে টাইফয়েড। এই টাইফয়েডও কিন্তু অ্যাকচুয়ালি দেখা যায় জলের মাধ্যমেই, বা এটাও একটা ওয়াটারবর্ন ডিজিজ। কিন্তু টাইফয়েড যে রোগটা অ্যাকচুয়ালি বলা হয়, সেই টাইফয়েড রোগটা কিন্তু ব্যাকটেরিয়াল ডিজিজ, এবং এটা সালমোনেলা টাইফি বলে একটা গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়াল ইনফেকশনের জন্য আমাদের হয়। এটাও কিন্তু অ্যাকচুয়ালি এফেক্ট করছে ডাইজেস্টিভ ট্র্যাক্টে, এবং এই ব্যাকটেরিয়াটা হচ্ছে পেরিট্রিকাস ব্যাকটেরিয়া, মানে এদের গোটা দেহ জুড়েই চারপাশে সেখানে ফ্লাজেল্লা আছে। এই অ্যাকচুয়ালি টাইফয়েড বা এন্টেরিক ফিভার যেটাকে বলা হয়, তো সে আর ইনকিউবেশন পিরিয়ড দেখো 1 থেকে 10 দিনের মতো হয়ে থাকে, এবং এই রোগটাতে মানুষ অনেক দিন ভোগে। প্রায় দেখা যায় 4 সপ্তাহ ধরে যে এই মানুষ এই রোগটাতে কিন্তু ধীরে ধীরে ভুগতে থাকে, মানে চট করে কিন্তু এই রোগটা সারে না। তো দেখা যায় যে প্রথম উইকে, ফার্স্ট উইকে এটার যেটা সিমটমস থাকে সেটা অল্প জ্বর। ফার্স্ট উইকে দেখা যায় যে যখনই এই রোগটাতে মানুষ বা সালমোনেলা টাইফি দিয়ে ইনফেক্টেড হয়, তখন ফার্স্ট উইকে দেখা যায় যে অল্প অল্প জ্বর আসছে, ব্র্যাডিকার্ডিয়া মানে হার্টবিট রেট কমে যায়, এবং হেডেক, প্রায় দেখা যায় মাথায় যন্ত্রণা হয়। সেকেন্ড উইক যেটা হয়, সেকেন্ড উইকটা কিন্তু মারাত্মক, কারণ সেকেন্ড উইক দেখা যায় যে আস্তে আস্তে তার কিন্তু রোগের প্রভাব যেটা সেটা বাড়ছে, এবং জ্বর যেটা সেটা ছোটদের ক্ষেত্রে প্রায়, বা বড়দের ক্ষেত্রে অনেক সময় হয়, প্রায় 104 ডিগ্রি অবধি জ্বর উঠে যেতে পারে, মানে জ্বর প্রচুর বেড়ে যায়। এবং দেহের ভেতরে প্রচুর এই অ্যাকচুয়ালি সালমোনেল্লা টাইফি এরা অ্যাকচুয়ালি বিভিন্ন এন্ডোটক্সিন সিক্রেট করার জন্য দেখা যায় গায়েতে র্যাশ তৈরি হয়, বা পেটের কাছেতে ডাইজেস্টিভ সিস্টেমের চারপাশে র্যাশ তৈরি হয়, এবং স্প্লিনোমেগালি, স্প্লিনের আকার বেড়ে যায়, হেপাটোমেগালি, লিভারের আকার বেড়ে যায়, এবং সেন্ট্রাল নার্ভাস সিস্টেম দীর্ঘদিন ধরে মাথা যন্ত্রণা থাকার জন্য দেখা যায় অ্যাকচুয়ালি নার্ভাস সিস্টেমেও একটা এফেক্ট পড়ে, এবং সেটা একটা বিরক্তিবোধ সৃষ্টি করে, বা অনেক সময় ব্রিদিং প্রবলেম স্টার্ট হয়ে যায়। এই ধরনের প্রবলেমগুলো অনেক ক্ষেত্রে কিন্তু স্টার্ট হয়ে যায় সেন্ট্রাল নার্ভাস সিস্টেম এফেক্টেড হওয়ার জন্য। আর থার্ড উইক যেটা হয় সেটা হচ্ছে ইন্টেস্টাইনাল ইনফেকশন শুরু হয়, মানে জ্বর তো ছিলই, বডি দুর্বল তো ছিলই, তার সাথে সাথে দেখা যাচ্ছে যে ডায়রিয়ার মতো হয়ে যায়, এবং ইন্টেস্টাইনাল ইনফেকশন হওয়ার জন্য বারবার তাকে বাথরুম যেতে হয়, বমি হয়। তো তার জন্য বডি প্রচণ্ড উইক হয়ে যায়, এবং তার সাথে সাথে দেখা যায় ঘাড়ের কাছে, গলার কাছে বা পেটের কাছে লাল লাল অনেক স্পট তৈরি হয়, যেগুলো ওই এন্ডোটক্সিন সিক্রিশনের জন্য হয়। এবং এই থার্ড উইকই কিন্তু টেস্টগুলো করা হয়, এবং থার্ড উইকে অ্যাকচুয়ালি টেস্ট করলেই কিন্তু তবে ধরা পড়ে যে এক্স্যাক্টলি টাইফয়েডের জন্য, সালমোনেলা টাইফির জন্য এই ডিজিজটা হচ্ছে। তার আগে কিন্তু খুব ভালো করে ডিটেকশন হয় না। কনফার্ম ডিটেকশন যেটা করা সম্ভব হয় সেটা হচ্ছে থার্ড উইকই করা সম্ভব হয়। আর ফোর্থ উইকে দেখা যায় আস্তে আস্তে জিনিসটা কিন্তু কমতে শুরু করে, এবং ফোর্থ উইকের মধ্যে মোটামুটি নিজে থেকেই এটা কিন্তু দেহের ইমিউন সিস্টেম এটাকে ব্লক করে দেয়, এবং আস্তে আস্তে আমরা কিন্তু নর্মালি আবার সেরে উঠি। তো
অ্যাকচুয়ালি এখানেতে যেটা মুশকিল যে থার্ড উইকে যেহেতু প্রচুর পরিমাণে ডায়রিয়ার মতো, সেক্ষেত্রে দেখো অ্যাকচুয়ালি বারবার বাথরুম যেতে হচ্ছে বা ভমিটিং হচ্ছে, তার জন্য বডির মধ্যে ইলেকট্রোলাইটসের অভাব হয়, যে তার জন্য অ্যাকচুয়ালি অনেক মানুষ কিন্তু সেন্সলেস হয়ে যেতে পারে বা বডি খুব উইক হয়ে যায় বা অনেক মানুষ মারাও যেতে পারে। তো সেই জন্য বডিকে যদি ডিহাইড্রেট রাখা যায়, মানে ইলেকট্রলের জল যদি কনস্ট্যান্টলি খেয়ে যাওয়া যায়, সেক্ষেত্রে কিন্তু দেখা যায় যে এই রোগটা খুব মারাত্মক জায়গায় যায় না এবং মোটামুটি ফোর্থ উইকের মধ্যে আস্তে আস্তে মানুষ সেরে যায়। এবার ট্রান্সমিশন অফ ডিজিজ, কিভাবে এই ডিজিজটা অ্যাকচুয়ালি ছড়ায়। তো অনেক সময় দেখা যায় যে কোন একজন মানুষ হয়তো টাইফয়েডে ইনফেক্টেড হয়েছে, যে এবার যেহেতু এটা ডাইজেস্টিভ ট্র্যাক্টের মধ্যেতে দেখো এই মানে ইনফেকশনটা গ্রো করছে এবং এক্ষেত্রে দেখো যে তোমার ডাইজেস্টিভ ট্র্যাক্ট ইনফেক্ট হচ্ছে, অনেক মানুষ দেখা যায় যে ওষুধ খেয়ে বা কিছু করে সেরেও গেছে, কিন্তু কিছু প্যাথোজেন এদের কিন্তু গল ব্লাডারে থেকে যেতে পারে এবং পরবর্তী ক্ষেত্রে এদের অ্যাকচুয়ালি যখন দেখো যে এরা যখন বাথরুম যাচ্ছে, এদের মলের সাথে বা আনডাইজেস্টেড ফুড পার্টিকেলের সাথে দেখা যায় ফেসেস যেটাকে বলছে, সেই ফেসেসের সাথে অ্যাকচুয়ালি ওই প্যাথোজেন কিছু করে বেরোয় এবং ন্যাচারালি যখন ওই প্যাথোজেন বেরোচ্ছে, সেই অ্যাকচুয়ালি জিনিসগুলো যদি মাঠেতে গিয়ে পড়ে, তো শাকসবজির মাধ্যমে ধরো সেগুলো অন্য মানুষের দেহেতে যেতে পারে বা জলের মাধ্যমে, সেটা ওয়াটারবর্ন ডিজিজ যেহেতু, জলের মাধ্যমে সেটা অন্য মানুষের দেহেতে ইনফেকশন হতে পারে। এটা ছাড়াও দেখো হাউস ফ্লাই, যে মাছি, তারাও দেখবে নোংরা জিনিসের ওপরে বসে এবং সেখান থেকে উড়ে এসে খাবারের মধ্যেতে যখন বসছে, তারাও প্যাথোজেনকে ক্যারি করে আনতে পারে। অথবা আর একটা জিনিস যেটা এমনিতেও দেখো ইয়েতে বলছে এখানে, যেটা হচ্ছে যে যেহেতু এটা এন্ডোটক্সিন সিক্রেট করে, মানে এই যে প্যাথোজেন যেটা এটা আমাদের বডিতে যখন ইনফেক্ট করছে এন্ডোটক্সিন সিক্রেট করছে, তো সেই জন্য দেখা যায় যে এন্ডোটক্সিন সিক্রেট করার জন্য এটা আমাদের বডির মাল্টিপল অর্গান, যেমন স্মল ইন্টেস্টাইনকে ইনফেক্ট করে, লিভারকে ইনফেক্ট করে, স্প্লিনকে ইনফেক্ট করে এবং গল ব্লাডার যেটা রয়েছে সেই গল ব্লাডারকেও অ্যাকচুয়ালি এরা কিন্তু অনেক সময় ইনফেক্ট করে ফেলতে পারে এবং এই বিভিন্ন জায়গাতেই কিন্তু এর প্রভাবটা থেকে যায়। সেই জন্যই দেখো যে একটু আগে আমরা পড়লাম যে এন্ডোটক্সিন সিক্রিশনের জন্য যে মানুষটা ইনফেক্টেড হয় তার অনেক সময় স্প্লিনোমেগালি বা হেপাটোমেগালি এগুলো সমস্ত কিন্তু দেখতে পাওয়া যায়। এবার প্রোফাইল্যাক্সিস অফ ডিজিজ, যে কিভাবে আমরা রোগটাকে আটকাতে পারি। তো সেটা হচ্ছে প্রথম জিনিস যেটা, যে যখনই কোনো খাবার আমরা খাচ্ছি, যদি ধরো কোনো দুধ জাতীয় কোনো খাবার যদি খাই, সেখানে পাস্তুরাইজেশন করতে হবে। পাস্তুরাইজেশন মানে ফোটানো, অ্যাকচুয়ালি সিম্পল কথা। বা জল যখন খাচ্ছি তখন সেটা ফুটিয়ে খেতে হবে। অনেক ক্ষেত্রে যেখানে এই রোগের প্রকোপ খুব বেশি, সেখানকার মানুষদের ভ্যাকসিনেশন করতে হবে গভর্নমেন্ট থেকে এবং খাবার যেগুলো রয়েছে সেগুলোকে চাপা দিয়ে রাখতে হবে যাতে মাছি এসে না বসে। এবং বয়েলড ওয়াটার, জল যখন খাচ্ছি ফুটিয়ে খেতে হবে এবং শাকসবজিও যখন খাবো তখন সেক্ষেত্রে রানিং ওয়াটারে সেগুলোকে ধুতে হবে বা গরম জলেতে ধুয়ে সেগুলোকে খাবার খেতে হবে। আর এটা টেস্ট যেটা বলা হয়, যে একটু আগেই দেখো বললাম যে এই মানে যখনই সালমোনেলা টাইফিড এই রোগটা হয়, এটার অ্যাকচুয়ালি মানে যখন মানে এটার অ্যাকচুয়ালি প্রথম যেটা হচ্ছে যে ডায়াগনোসিস, যখন আমরা ডায়াগনোসিস করতে যাব, প্রথম থেকেই কিন্তু ডায়াগনোসিস করলেই যে তার ক্ষেত্রে ধরা পড়বে তার কিন্তু কোনো ব্যাপার নেই। থার্ড উইকই হচ্ছে সবচেয়ে ভালো, যখন ডায়াগনোসিস করলে ধরা পড়ার চান্স সবচেয়ে বেশি। এবার তখন ব্লাড কালচার বা সেরোলজিক্যাল কালচার, ব্লাড সেরাম, মানে কোথাও কেটে গেলে রক্ত জমাট বাঁধলে তার উপর দিয়ে যে ফ্লুইডটা বেরিয়ে আসে সেখান থেকে সেটাকে কালচার করে, বা ইউরিন বা ফেসেস মানে অ্যাকচুয়ালি মূত্র বা মল পরীক্ষা করে সেক্ষেত্রে কিন্তু মানে এই ডিজিজটা সম্পর্কে কনফার্ম হওয়া যায়। আর এবার এই ডিজিজটা যখনই ধরা পড়ে তখনই কিন্তু খুব ভালো করে ট্রিটমেন্ট করাটা দরকার, কারণ যদি সেকেন্ড উইক থেকে ট্রিটমেন্ট করতে পারলে খুব ভালো, কারণ যদি ঠিক সময়ে ধরা না পড়ে এটা যদি সেকেন্ড উইক থেকে ট্রিটমেন্ট স্টার্ট না করা যায়, তাহলে কিন্তু অনেক সময় দেখা যায় এটা খুব মারাত্মক হতে পারে এবং মানুষ মারা অবধি যেতে পারে। এবং এটার জন্য যে ওষুধ ব্যবহার করা হয় সেগুলো খুব কমনই দেখবে ক্লোরামফেনিকল বা টেট্রাসাইক্লিন গ্রুপের অ্যাকচুয়ালি ওষুধ দেওয়া হয় যে মানুষকে সারানোর জন্য। এই ধরনের অ্যান্টিবায়োটিকগুলো এই ডিজিজের জন্য খুবই উপযোগী এবং খুব ব্যবহার করা হয়। এরপর দেখো পরবর্তী যে রোগটায় আমরা আসছি সেটা হচ্ছে নিউমোনিয়া। দেখো নিউমো কথাটা শুনেই বুঝতে পারছো যে এটা হচ্ছে লাংসের কোন একটা রোগ। অ্যাকচুয়ালি নিউমোনিয়া যেটা হয় দেখবে বলা হয় যে লাংসের মধ্যেতে যে অ্যালভিওলি বায়ুথলি যেগুলো রয়েছে সেখানকার মধ্যে কিছু মিউকাস সিক্রেটিং সেল আছে।
মিউকাস ক্ষরণকারী কিছু কোষ আছে। এবার নিউমোনিয়াতে যেটা হয় সেটা হচ্ছে সেই মিউকাস সিক্রেটিং সেলগুলো অ্যাকচুয়ালি ইনফেক্টেড হয়, এবং তার জন্য দেখা যায় যে লাংসের অ্যালভিওলির মধ্যে জল জমে যায়, এবং সেই রোগটা কি বলা হয় যেটা, সেটা হচ্ছে নিউমোনিয়া। এবার নিউমোনিয়ার বিভিন্ন টাইপ হয়, যেমন একটা রয়েছে প্রথম দেখো লোবার নিউমোনিয়া, এক্ষেত্রে অ্যালভিওলি যেটা সেইখানকার সেলগুলো ইনফেক্টেড হয়। অন্যদিকে ব্রঙ্কো নিউমোনিয়া মানে যেটা ব্রঙ্কাস ব্রঙ্কিওলস, মানে সরু সরু যে অ্যাকচুয়ালি ট্রাকিয়া থেকে যে সরু সরু ব্রাঞ্চিংগুলো গেছে সেইগুলোর সেলগুলো ইনফেক্টেড হয়। এবার এই নিউমোনিয়া এটার জন্য কিন্তু বিভিন্ন ব্যাকটেরিয়ার মাধ্যমে ইনফেকশন হতে পারে, ভাইরাস দিয়ে ইনফেকশন হয়েও কিন্তু এই রোগ হতে পারে। এবার নিউমোনিয়ার ক্ষেত্রে যে ব্যাকটেরিয়া যেগুলো আমাদের মেনলি ইনফেক্ট করে, নিউমোনিয়ার জন্য যে ব্যাকটেরিয়াগুলো ইনফেক্ট করছে তার মধ্যে দেখো খুব কমন যেগুলো, সেটা হচ্ছে স্টেপ্টোকক্কাস নিউমোনি। অ্যাকচুয়ালি কক্কাস ব্যাকটেরিয়া মানে হচ্ছে রাউন্ড শেপ ব্যাকটেরিয়া, স্টেপ্টো দেবে ডিপ্লোকক্কাস মানে হচ্ছে দুটো কক্কাস ব্যাকটেরিয়া যদি থাকে, এই যে এরকম টাইপের হলে ডিপ্লোকক্কাস। ডিপ্লোকক্কাস নিউমোনি বলেও একটা আছে যেটা আমাদের এই নিউমোনিয়ায় ঘটায়, এটা বিভিন্ন স্টেন আর কি। আর স্টেপ্টোকক্কাস মনে হচ্ছে পরপর পরপর স্টিকের মতো, একদম লাঠির মতো অনেক কটা কক্কাস ব্যাকটেরিয়া যখন জয়েন্ট হয় তখন সেটাকে বলা হয় স্টেপ্টোকক্কাস নিউমোনি। তো এইরকম টাইপের 3S যেটা, ওটা হচ্ছে স্টেন যেটা বলে স্মুথ। স্মুথ কতটা, এস ফর স্মুথ। স্মুথ মিনস হচ্ছে যে এদের যে সেল ওয়াল থাকে তার উপরেতে ক্যাপসুল, একটা কার্বোহাইড্রেটের প্রোটিন থাকে, তো সেইটা যাদের মধ্যে থাকে তাদেরকে বলে যেটা, সেটা হচ্ছে স্মুথ ভেরিয়েন্ট, সেই অর্থে ওটাকে এস বলছে। আর 3 বলতে বোঝানো হয় যে এই গ্রুপের আবিষ্কৃত, এটা হচ্ছে থার্ড মানে তৃতীয় জোন, যাকে আর কি এটা রিপ্রেজেন্ট করছে। কারণ দেখবে যে করোনা ভাইরাস আমরা খুব জানি এখন, তো করোনা ভাইরাসের ক্ষেত্রে যেমন দেবে করোনার ওই বিভিন্ন স্টেন যেগুলো হচ্ছে, এক একটা স্টেন ফার্স্ট আলফা বিটা গামা এরম করে যে নাম দেওয়া হচ্ছিল, তো সেই রকমই আলফা বিটা গামা যেমন দেওয়া হচ্ছে, এর ক্ষেত্রে 1 2 3 এই হিসেবে নামকরণ করা হয়েছে। এটা ছাড়াও দেখো ক্ল্যামিডিয়া, সেটার কারণেও নিউমোনিয়া হতে পারে এই রোগটা। অন্যদিকে দেখো হিমোফিলাস ইনফ্লুয়েন্সি, যেটা দিয়ে ইনফ্লুয়েঞ্জা জ্বর হয়, যেটা দেবো ওয়েদার চেঞ্জে হয়, সেটাও কিন্তু নিউমোনিয়ার কারণ। ক্লিপসিয়েল্লা দিয়েও এটা কিন্তু অ্যাকচুয়ালি নিউমোনিয়া হতে পারে। তো এই ধরনের বিভিন্ন ব্যাকটেরিয়া কারণে নিউমোনিয়া হতে পারে, তার মধ্যে প্রধান কারণ কিন্তু স্টেপ্টোকক্কাস নিউমোনি। সেকেন্ড হচ্ছে যে মাইকোপ্লাজমা, মাইকোপ্লাজমা দিয়েও এক ধরনের নিউমোনিয়া হতে পারে। মাইকোপ্লাজমা হচ্ছে এক ধরনের ব্যাকটেরিয়া যাদের সেল ওয়াল অ্যাবসেন্ট, এবং দেখবে পড়েছো যে সব থেকে ছোট স্মলেস্ট সেল যেটা, সেটা হচ্ছে মাইকোপ্লাজমা, কারণ ব্যাকটেরিয়া প্রোক্যারিওট, সেই জন্য তার সাইজ এমনিই ছোট হয়। এবার ব্যাকটেরিয়ার মধ্যেও যদি আবার সেল ওয়াল না থাকে তাহলে সেইটা অবভিয়াসলি সব থেকে ছোট সেল হবে। তো মাইকোপ্লাজমা নিউমোনি বলে, অ্যাকচুয়ালি মাইকোপ্লাজমা নিউমোনি বলে একটা মানে প্যাথোজেন আছে যেটা দিয়েও আমাদের নিউমোনিয়া হয়, এবং এটা একটা, এই নিউমোনিয়াটাকে অ্যাটিপিক্যাল নিউমোনিয়া বা ওয়াকিং নিউমোনিয়া বলে, কারণ এর স্প্রেডিংটা কম্পারেটিভলি স্লো, এবং খুব কম পার্সেন্ট মানুষের যে নিউমোনিয়া হয় সেটা এটা দিয়ে হয়, অ্যাকচুয়ালি 9%। বাকি ম্যাক্সিমামটাই কিন্তু হয় যেটা, সেটা হচ্ছে স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি দিয়ে। এটা ছাড়াও দেখা যায় যে অনেক সময় ভাইরাস দিয়েও নিউমোনিয়া হতে পারে, যে অ্যাকচুয়ালি সেটা ইনফ্লুয়েঞ্জা ভাইরাসে হতে পারে, প্যারা ইনফ্লুয়েঞ্জা মানে যেগুলো ওয়েদার চেঞ্জের সময় যে জ্বরটা অ্যাকচুয়ালি হয়। অন্যদিকে অ্যাডেনো ভাইরাস, রাইনো ভাইরাস মানে হচ্ছে কমন কোল্ড, এমনি সাধারণ ঠান্ডা লাগলে অ্যাকচুয়ালি যে ভাইরাসটা ইনফেক্ট করে সেটা হচ্ছে রাইনো ভাইরাস। রাইনো মিনস হচ্ছে নাক, তো যেহেতু নাকেতেই দেখবে ইনফেকশন বেশি হয় এবং নাক বুজে যায়, ওয়েদার চেঞ্জের সময় দেখবে কাশি হয়, নাক বুজে যায়, তো সেই ভাইরাসটা হচ্ছে রাইনো ভাইরাস, সেটা দিয়ে ইনফেক্টেড হয়, এবং এর ইনকিউবেশন পিরিয়ড খুব কম, 1 থেকে 3 দিন, খুব তাড়াতাড়ি দেখবে ইনফেক্ট করছে। এবার নিউমোনিয়ার যদি আমরা সিমটমস দেখি তাহলে সেখানকার মধ্যে প্রথম যেটা হয়, যেহেতু দেখো লাংসের অ্যালভিওলিগুলোর মধ্যে মিউকাস জমে যায়, তো আমাদের অনেক সময় বলা হয় যে অ্যালভিওলিগুলোর মধ্যে জল জমে যায়, অ্যাকচুয়ালি জল নয়, এখানকার মিউকাস সিক্রেটিং সেলগুলো ইনফেক্টেড হয় এবং সেইগুলো দিয়ে মিউকাস ক্ষরণের মাত্রাটা বেড়ে যায়, সিক্রিশনের মাত্রাটা, এবং তার জন্য যেটা হয় অ্যালভিওলিগুলোর ওয়েট বেড়ে যায়, বুকে ব্যথা হয়, এবং কন্ট্যাক্ট রিল্যাক্সেশন করতেও অসুবিধা হয় কারণ ওয়েটটা বেড়ে যায়। আর O2CO2 এক্সচেঞ্জের যে সারফেস এরিয়া সেটাও দেখো কমে যায়, তার জন্য শ্বাসকষ্ট হয়। তো ন্যাচারালি দেখা যায় চেস্ট পেন খুব কমন জিনিস, ব্রিদিং প্রবলেম হয়, এবং নিউট্রোফিল এবং ডাব্লিউবিসির কাউন্ট যেগুলো সেগুলো কিন্তু অনেকটা বেড়ে যায়, কারণ যে কোনো প্যাথোজেনিক ইনফেকশন হলেই ডাব্লিউবিসির পরিমাণ বেড়ে যায়। এটা ছাড়াও দেখো কোল্ড, যে অ্যাকচুয়ালি যে প্রচণ্ড ঠান্ডা অনুভব হয় দেহের ভেতরে, যার জন্য অনেক সময় কাঁপুনি একটা তৈরি হয় দেহের মধ্যে,
থ্রোট ইনফেকশন, বারবার দেখা যায় যে গলার কাছে ইরিটেশন হয়, কাশি যত হবে তত দেখো প্রবলেমও বাড়তে থাকে, এবং ন্যাচারালি দেখা যায় থ্রোট ইনফেকশন হয়, তার জন্য বারবার কাশি হয় এবং ঠান্ডা লাগে, এবং ঠান্ডার সাথে সাথে দেখা যায় যে সেখানেতে কাঁপুনিও শুরু হয়ে যায়, যে যখনই ঠান্ডা লাগছে অটোমেটিক্যালি কাঁপুনিও দেহের মধ্যে শুরু হয়ে যায় এবং জ্বরও দেখতে পাওয়া যায়, এবং আপ টু 104°F জ্বরও চলে আসে। আর যেহেতু বডিতে অক্সিজেন ডিফিসিয়েন্সি হয়, সেই জন্য দেহের বর্ণ, স্কিনের বর্ণ অনেকটা দেখা যায় যে হালকা বিবর্ণ, যেটাকে বলা হয় পেল কালারের হয়ে যায়, কারণ ঠিকমতো অক্সিজেন না পেলে দেহের মধ্যে সমস্ত সেলগুলি ডিস্ট্রয় হতে শুরু করে, এবং বিশেষ করে মুখের কাছে যে ব্লাড ভেসেলগুলো, এটি ছোটদের সব থেকে ভালো বোঝা যায়, যে ব্লাড ভেসেলগুলোর মধ্যে CO2 পার্সেন্টেজ বেড়ে যাওয়ার জন্য অ্যাকচুয়ালি ব্লাড ভেসেলগুলো কিছুটা ব্ল্যাক টাইপের কালার নেয়, এবং সেটা স্কিনের নিচে ওই মানে মুখের চারপাশের ব্লাড ভেসেলগুলো ব্লুইশ টাইপের একটা কালার লাগে, তো নীলচে টাইপের মুখটাতে ব্লাড ভেসেলগুলোকে দেখা যায়। তো এটা অক্সিজেন ডেফিসিয়েন্সি হলেই এই জিনিসটা দেখা যায়। তো এই ধরনের অক্সিজেন ডেফিসিয়েন্সি কোনো শিশুর ক্ষেত্রে যদি হয়, তখন সেগুলোকে দেখবে বলা হয় ব্লু বেবি সিনড্রোম বা সায়ানোসিস। তো এইরকম টাইপের অক্সিজেনের ডেফিসিয়েন্সির জন্য এক মানে যেটাকে বলা হয় হাইপক্সিয়া, তো সেটার জন্য এইরকম সিমটমস অনেক সময় দেখা যায়। এবার হচ্ছে প্রোফাইল্যাক্সিস। এই ডিজিজের প্রোফাইল্যাক্সিস কি? যেহেতু এই ডিজিজটা প্রচণ্ড কমিউনিকেবল, কারণ ড্রপলেট ইনফেকশন হয়, যে একজন কাশলে সেখান থেকে সেকেন্ড জনাকার ছড়িয়ে যায়, এবং অ্যাকচুয়ালি আমাদের যে করোনা ভাইরাস সেটাও যেটা করছে সেটাও কিন্তু দেখো ওয়ান টাইপ অফ নিউমোনিয়া, সোজা কথা। তো অ্যাকচুয়ালি এবং সেটা খুব ভিগোরাস বাড়ছে এবং এর ইনফেকশনটা খুব বেশি হচ্ছে, এইটাই হচ্ছে ব্যাপার, কিন্তু ওটাও ওয়ান টাইপ অফ নিউমোনিয়া অ্যাকচুয়ালি। এবার নিউমোনিয়া খুব তাড়াতাড়ি স্প্রেড করে, প্রচণ্ড কমিউনিকেবল ডিজিজ, যেরকম করোনা স্প্রেড করছে ন্যাচারালি সেইভাবে। তো সেই জন্য যেটা করতে হয় সেটা হচ্ছে, যেহেতু কমিউনিকেবল ডিজিজ, সেই জন্য সবার প্রথম মাস্ক ইউজ করতে হয়, এবং মানে যে ইনফেক্টেড পার্সন তার যে জামা কাপড়ই বলো, তার ব্যবহৃত টাওয়েল বলো, যা কিছু জিনিস সেগুলোকে সবসময় অ্যাভয়েড করতে হয়, বা সেই জিনিসগুলো যারা ইনফেক্টেড হয়েছিল তাদের যে জিনিসগুলো নষ্ট করা সম্ভব সেগুলো মাটির নিচে পুঁতে দেওয়া বা পুড়িয়ে দেওয়া, এটা হচ্ছে অবশ্যই খুব ভালো জিনিস, তাতে দেখা যায় যে রোগের স্প্রেডিংটা অনেকটা কমে। আর এটা টেস্ট বলতে যেটা বোঝানো হয় সেটা হচ্ছে স্পুটাম কালচার টেস্ট, যে দেখবে মুখের ভেতর থেকে লালা নিয়ে, অ্যাকচুয়ালি মানে স্যালাইভা নিয়ে সেটাকে টেস্ট করা হয়, ঠিক আছে, সেটা টেস্ট করা যেতে পারে। বা খুব বেশি যখন বেড়ে যায় তখন লাংসের এক্স রে বা ব্রঙ্কিওস্কোপিতে যেটা করা হয়, যে ক্যামেরা দিয়ে অ্যাকচুয়ালি লাংসের ভেতরে ক্যামেরা প্রবেশ করে দেখা হয় যে কতটা ইনফেক্টেড হয়েছে। তো এইগুলো করে অ্যাকচুয়ালি যে মানে কতটা ক্ষতি হয়েছে দেহের সেটাকে বোঝার চেষ্টা করা হয়। আর অন্যদিকে এই ধরনের ডিজিজকে আটকানোর জন্য যে ওষুধগুলো ব্যবহার করা হয় সেগুলো অ্যান্টিবায়োটিক অবভিয়াসলি, সেটা হচ্ছে পেনিসিলিন, টেট্রাসাইক্লিন বা এরিথ্রোমাইসিন। কিন্তু আমরা জানি যে যদি মাইকোপ্লাজমা দিয়ে নিউমোনিয়া হয়, মাইকোপ্লাজমা যেহেতু সেল ওয়াল নেই, পেনিসিলিন মেনলি সেল ওয়াল ফর্মেশনে বাধা দেয়, তো সেই জন্য যদি ওটা মাইকোপ্লাজমা দিয়ে হয় সেক্ষেত্রে পেনিসিলিন ইউজ করে কিন্তু কোনো কাজ হবে না, সেক্ষেত্রে টেট্রাসাইক্লিন বা এরিথ্রোমাইসিন এই ধরনের যদি আমরা ওষুধগুলোকে ব্যবহার করি, তাহলে সেক্ষেত্রে দেখা যায় তাই তার কাজটা কিন্তু অনেকটা ভালো হয়। এই হচ্ছে অ্যাকচুয়ালি দেখো যে যে ডিজিজটা আমরা বলছি সেটা। এরপরে যে রোগটা আসছে দেখো, সেটা হচ্ছে কমন কোল্ড বা রাইনাইটিস, যেটা এখন শীতকালেতে যখনই দেখবো ওয়েদার চেঞ্জের টাইমে সব থেকে বেশি যে রোগটা হয়, এবং এটা রাইনো ভাইরাস, একটা RNA ভাইরাস দিয়ে হয়, বা অনেক সময় বলা হয় ইকো ভাইরাস, এন্টেরিক সাইটোপ্যাথিক হিউম্যান অরফ্যান ভাইরাস। এই ইকো ভাইরাসের অনেক সময় ফুল ফর্ম লিখতে দেয়, সেটা একটু খেয়াল রাখতে হবে। এবার এটা মেনলি যেটা হয় সেটা হচ্ছে ড্রপলেট ইনফেকশন। ড্রপলেট ইনফেকশন মানে একজন ইনফেক্টেড পারসন যখন দেখা যায় যে রাইনাইটিস কারো হয়েছে, হয়তো যে এমনি ওয়েদার চেঞ্জে যে সাধারণ সর্দি যেটা হয়, ঠান্ডা লাগা যেটা হয়, তো সেটা ড্রপলেটের মাধ্যমে একজন মানুষ থেকে আর একজন মানুষের মধ্যে ছড়িয়ে পড়তে পারে। এবং যেহেতু এয়ারবর্ন মেথড, কারো একজনাকার হলে একসাথে হয়তো বাকি বন্ধুরাও খেলছিল, দেখা যায় এয়ারের থ্রু দিয়ে, এই ড্রপলেটের থ্রু দিয়ে তারা কিন্তু একজনের থেকে আর একজনাকার দেহেতে যেতে পারে। এবং এটা একটা ফোমাইড বন্ড ডিজিজও। ফোমাইড বন্ড ডিজিজ মানে হচ্ছে অ্যাকচুয়ালি মানে ইনার্ট অবজেক্টের থ্রু দিয়ে ওটা ছড়াতে পারে। ধরো কিছু শিশু কোনো খেলনা নিয়ে খেলছে একসাথে, একজনাকার যদি এটা থাকে, তার হাঁচি বা কাশি যখনই সে কাশলো বা হাঁচলো, সেই ড্রপলেটগুলো ধরো এই হাতলে লেগে আছে, এবার সেই হাতলটা এ হাত দিয়ে কোনো সময় নিজের মুখ পুঁছতে গেলেই ওই ভাইরাসটা কিন্তু এর দেহেতেও ঢুকে যাবে, এবং খুব তাড়াতাড়ি কিন্তু অ্যাকচুয়ালি রোগ তৈরি হয়।
কারণ দেখবে ঠান্ডা লাগা যেটা এটা খুব তাড়াতাড়ি কাজ করে, এবং কারণ এর ইনকিউবেশন পিরিয়ড দেখো মোটে 12 থেকে 72 ঘন্টা, মানে খুব তাড়াতাড়ির মধ্যে কিন্তু এই ইনকিউবেশন পিরিয়ডটা এর রয়েছে। এবার মেনলি দেখা যায় যে ন্যাজাল প্যাসেজের আমাদের টেম্পারেচার যেটা সেটা 33 ডিগ্রি সেন্টিগ্রেডের মতো হয়, এবং এই টেম্পারেচারই রাইনোভাইরাসের গ্রোথ যেটা সেটা হচ্ছে সব থেকে ভালো হয়, এবং এই টেম্পারেচারটা ওদের জন্য আইডিয়াল। এবং যেহেতু দেখো এটা রেসপিরেটরি ট্র্যাক্টে এফেক্ট করছে, সেই জন্য অনেক সময় এটা ল্যারিংসের মধ্যে এফেক্ট ফেলতে পারে, সেই জন্য ল্যারিঞ্জাইটিস বলে, বা ট্রাকিয়ার মধ্যেও ইনফেকশনটা ছড়াতে পারে, তখন সেটাকে অ্যাকচুয়ালি যেটা বলা হচ্ছে ট্র্যাকিয়াটিস। আর অন্যদিকে ব্রঙ্কাস ব্রঙ্কিউলের মধ্যেও এটা ছড়াতে পারে, তখন সেটাকে অ্যাকচুয়ালি বলছে যেটা সেটা হচ্ছে ব্রঙ্কাইটিস। তো এই রকমের ডিজিজের সিমটমস এটা খুব কমন এই রাইনোভাইরাসের ক্ষেত্রে। আর প্রোফাইল্যাক্সিস এটাকে আটকাবো কি করে? প্রথম জিনিস হচ্ছে যেহেতু দেখো এটা ড্রপলেট ইনফেকশন হয়, সেই জন্য মাস্ক ইউজ করা এটা মাস্ট। এটা একটা জিনিস যে যে ইনফেক্টেড হয়েছে তাকেও পড়তে হবে, যার কাছে যে তার কাছাকাছি যাচ্ছে তাকেও এটা ইউজ করতে হবে। এবং একই কাপড়, মানে তার যে জামা কাপড় সে ইউজ করছে ইনফেক্টেড পারসন, সেগুলো কেচে নেওয়া, তার জিনিসকে শেয়ার না করা, যে সেটা কোনো জামা কাপড় হতে পারে বা কোনো টাওয়েল হতে পারে, এবং তার সাথে সাথে কমন মানে তারই সাথে একসাথে বসে একই প্লেটেতে খাওয়া বা একই রকম কাঁটা চামচ দিয়ে একই শেয়ার করে খাওয়া, এগুলো অ্যাভয়েড করতে হবে। যদি এগুলো অ্যাভয়েড করা যায় তাহলে কিন্তু এই ডিজিজ যেটা, বা অনেক সময় কমন জলের বোতলে জল খাওয়া, এগুলো অ্যাভয়েড করলে মোটামুটি এই ডিজিজ থেকে কিন্তু মানে বাঁচা সম্ভব। আর একটা জিনিস যেটা, যে যদি অ্যাকচুয়ালি এটা ইনফেক্টেড হয়েছে কিনা বা কতটা ইনফেকশন হয়েছে সেটা দেখতে গেলে যেটা করতে হয় সেটা হচ্ছে ব্লাড টোটাল কাউন্ট বা ব্লাড ডিফারেন্সিয়াল কাউন্ট করতে হয়। তাতে দেখা যায় যে ডাব্লিউবিসির পার্সেন্টেজ অনেক বেশি বেড়ে যায়, কারণ যে কোনো ইনফেকশন হলে। আর একে আটকাতে গেলে যেটা করতে হয় খুব কমন হচ্ছে প্যারাসিটামল। জ্বর হলেই দেখবে জ্বর, নাক বন্ধ হয়ে যাওয়া বা হালকা কাশি হলেই যে ওষুধ আমরা খুব কমন খাই সেটা হচ্ছে প্যারাসিটামল। প্যারাসিটামল 650 অ্যাকচুয়ালি খেতে হয়। এবং তাছাড়াও দেখা যায় যে বিভিন্ন অ্যান্টিবায়োটিক যদি খুব বেশি বেড়ে যায় অ্যান্টিবায়োটিক খেতেও হতে পারে, এবং গার্গিল করতে হয়, নুন জল বা গরম জল নিয়ে গার্গিল করতে হয়। এবং প্রচুর পরিমাণে ফলের রস খেলে কি হয় যে আমাদের বডির ইমিউন সিস্টেম অনেক বুস্ট হয়, এবং দেখা যায় ইমিউনিটি পাওয়ার একটু বেশি হলেই ওষুধ খাওয়ারও দরকার হয় না, কারণ কমন কোল্ড ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখবে ওষুধ না খেলেও এমনিই সেরে যায়। তো এমনিই দেখবে ওয়েদার চেঞ্জের সময় যে শরীর খারাপটা হয় সেটা, তো ফ্রুট জুস খেলে সেখানে অনেক রকমের ভিটামিনস থাকে, এবং যেগুলো আমাদের ইমিউন সিস্টেমকে বুস্ট করে, তার জন্য সেটা আমাদের জন্য আরও ভালো হয় এবং আমরা আরও তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠি। তাহলে এই যে রোগটা রয়েছে এটা হচ্ছে রাইনাইটিস।